হাই ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম শ্রেণীর স্থিতিগতি চ্যাপ্টারটা তোমাদের জন্য, ভৌত বিজ্ঞানের স্থিতিগতি চ্যাপ্টারটা তোমাদের জন্য বোঝানোর জন্য এসেছি। আজকে এই স্থিতিগতি সম্পর্কিত চ্যাপ্টারের বল স্থিতিগতি এই চ্যাপ্টারের আজকে তোমাদের প্রথম ক্লাস। তো স্থিতি বলতে গেলে যার ইংরেজি নাম হচ্ছে রেস্ট। স্থিতি বল ও গতি এর প্রথম টার্ম যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে স্থিতি। ইংরেজি টার্মটা হচ্ছে রেস্ট। কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে বা অন্য কোনো বস্তুর সাপেক্ষে যদি স্থির থাকে, অবস্থান পরিবর্তন না করে, তখন তাকে আমরা বলবো স্থিতি। সেই তার ধর্মটাকে আমরা বলবো স্থিতি। আর গতি কি? সময়ের সাপেক্ষে বা কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করে, সেই অবস্থান পরিবর্তন করা যে বস্তুটা সেটা হচ্ছে গতি। গতিকে আমরা বলবো ইংরেজিতে মোশন। এবার স্থিতিগতি, ধরো একটা গাড়ি এখানে চলছে আর এখানে একটি লোক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই স্থির বস্তুটা সাপেক্ষে গতিশীল। এই যে সাপেক্ষে কথাটা আমি আনছি, এর গতি আছে, এর স্থির আছে। স্থির বস্তুর সাপেক্ষে এর চলছে, তাহলে এর গতি আছে। আবার এর সাপেক্ষে স্থির আছে, তাহলে স্থিতি আছে। তাহলে এই সাপেক্ষে কথাটা আনছি, এই যার সাপেক্ষে আনছি তাকে আমরা বলবো নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্র। এবার ধরো আমি একটা বস্তুকে রাখছি, আমি এখানে একটা বস্তু রাখছি, এটাকে যদি আমি না ঠেলা দিই, এ কিন্তু অবস্থান পরিবর্তন করবে না। ঠেলা দিলে অবস্থান পরিবর্তন করবে। আর যদি কোনো ঠেলা না দিই তাহলে হচ্ছে এ স্থির থাকবে। আবার যে চলমান এই বস্তুটাকে যদি এদিক থেকে বল প্রয়োগ করি, তাহলে এর কি হবে? তার গতিশীল অবস্থাটাকে স্থিতিশীল অবস্থা হবে। তাহলে স্থিতি থেকে গতিতে আর গতি থেকে স্থিতিতে আসতে বাইরে থেকে যেটা প্রয়োগ করি আমরা, তাকে আমরা কি বলবো? বল। বাইরে থেকে যেটা প্রয়োগ করি তাকে আমরা বলবো বল। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? স্থিতি, রেস্ট, গতি, মোশন, নির্দেশতন্ত্র আর করলাম বল। তোমাদের এই জিনিসগুলো তোমাদেরকে নিজেদেরকে সংজ্ঞা, ডেফিনেশন বই অনুযায়ী তোমাদের পড়তে হবে। ঠিক আছে? বইয়ে যেভাবে থাকে স্থিতি, গতি, বইয়ের নিজস্ব একটা ভাষা আছে, সেই অনুযায়ী সংজ্ঞাটা পড়তে হবে। ঠিক আছে? এবার হচ্ছে আমি আসছি স্থিতি গতি সংক্রান্ত কিছু মানে তাদের ধর্ম সংক্রান্ত কিছু কথা, টার্মস কিছু। প্রথমে আসছি চলন। গতি, গতির প্রকার, এটাকে নিয়ে আমি এবার আলোচনা করব। একটা হলো চলন গতি, দু নম্বর হলো বৃত্তীয় গতি,
3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, 4 নম্বর হচ্ছে মিশ্র গতি, 5 নম্বর হচ্ছে সরল দোলগতি, সরল দোলগতি। এবার চলন গতি যখন সম্পর্কে বলবো, চলন গতি বলতে একটা বস্তু এই বস্তুটা এখানে এসে দাঁড়ানো। এইখানে অনেকগুলো বস্তু কণা দিয়ে তো এটা তৈরি। ধরো M1, N1, MO, এরা যখন চললো এখানে এসে দাঁড়ালো M1, N1, O1। এদেরকে যখন আমি যোগ করছি, তারপরে সরলরেখা পাচ্ছি, সমান্তরাল সরলরেখা পাচ্ছি। অর্থাৎ এই বস্তুটার গতিটাকে আমরা বলবো চলন গতি। এই বস্তুটার গতিটাকে আমরা বলবো চলন গতি। ঠিক আছে, চলন গতি। আর যেহেতু চলন গতির বস্তু কণাগুলো, একে আমরা সরলরৈখিক গতিও বলতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? কোনো একটি বস্তুর সাপেক্ষে কোনো একটি বস্তুর সাপেক্ষে একটি বস্তু ঘুরছে। এখানে একটা বস্তু, এই বস্তুটা সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। যেমন চাঁদ ঘুরছে পৃথিবীর চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘুরছে, পৃথিবী যখন সূর্যের চারদিকে এইভাবে ঘুরছে, তাকে বলছি আমরা বৃত্তীয় গতি। বৃত্তাকার পথে যখন ঘুরে, কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে তার উদাহরণ হিসেবে কি বলতে পারি? সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ। বা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণন। ওকে, এই দুটো হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে ঘূর্ণন গতি কি? তাহলে ঘূর্ণন গতিটা কি হবে? এখন পর্যন্ত আমরা কিন্তু গতি সম্বন্ধীয় গতি কর্মটা সেটা নিয়ে আলোচনা করছি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু তার নিজের অক্ষের সাপেক্ষে যখন ঘোরে, ঘুরতে ঘুরতে যখন এগিয়ে যায়, নিজের অক্ষের যেমন ধর লাট্টুকে তুমি এক জায়গায় ফেলে, তারপর তুমি পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে
ওই যে বেবলেট ও নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তাহলে ওইটা হচ্ছে ওই ওর গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে বলতে পারি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন, এটা হচ্ছে হবে। এছাড়া নাট্টুর পাখা, ওকে, এগুলো ঘূর্ণন গতি। এবার আমরা আসবো কি না মিশ্র গতি। এবার আসবো মিশ্র গতি। তোমরা যখন নিজেরা বই দেখে বুঝবে তখন যদি আন্ডারলাইন, তারপরে এই যে তোমার এর দেওয়া চিহ্ন দেওয়া এরকম ভাবে যদি পড়ো তাহলে কিন্তু মাথায় তোমাদের ভালোভাবে ব্যাপারটা বোঝার থাকবে। এই যে এগুলো মানে মাইন্ড ম্যাপ, আমাদের যে মাইন্ড ম্যাপ আছে, মাইন্ড ম্যাপে যদি এগুলো এঁকে নিই গতি বা প্রকার গতি এই ব্যাপার এইভাবে যদি এইভাবে পয়েন্টস করে যদি নিজেদের মধ্যে পড়ো তাদের কিন্তু তাহলে মুখস্থ মতো করে পড়তে হয় না, নিজেদের মাথার মধ্যে তাহলে গেঁথে যায়। এবার হচ্ছে মিশ্র গতি। সাইকেলের চাকা সবার দেখা আছে নিশ্চয়ই। সাইকেলের চাকা যখন দুটো গতির মিশ্রণ, সাইকেলের চাকা কি হয়, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়, ঘুরতে ঘুরতে সরলরৈখিক পথে এগিয়ে যায়। তার মানে এখানে ঘূর্ণন গতিও আছে আবার চলন গতিও আছে, দুটোই আছে, ঘুরতে ঘুরতে সরলরৈখিক পথে এগিয়ে চলছে। তাহলে এইটাকে আমরা বলি যে কি না মিশ্র গতি, মিক্সড। চলন গতি যার ইংরেজিটা আমরা বলবো ট্রান্সলেশন, বৃত্তীয় গতি, সার্কুলার, ঘূর্ণন গতি, রোটেশন, আর মিশ্র গতি মিক্সড মোশন। মিক্সড মোশনটা কি হবে না সাইকেলের গতি, চাকার এগিয়ে যাওয়া, চাকা নিজেও ঘোরে প্লাস সরলরৈখিক পথে এগিয়ে যায়, চাকার অগ্রগতি, চাকার এগিয়ে যাওয়া, সাইকেলের চাকার ঘূর্ণন সবই হচ্ছে চাকার গতি, সাইকেলের চাকার এগিয়ে যাওয়া, সাইকেলের চাকার অগ্রগতি সবই হচ্ছে মিশ্র গতি। এবার আছে সরল দোলক, সরল দোলক, সরল হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল
হারমোনিক মোশন। ধরো আমি একটা সুতোয় করে একটা বল নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সুতোর নিচে বল ঝুলছে, বলটাকে এইদিকে টেনে নিয়ে ছেড়ে দিলাম, তো বলটা ওইদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে, ক্রমাগত যাবে আসবে। পুরোনো দিনের ঘড়ি যদি দেখো, ঘড়ির যে পেন্ডুলাম আছে নিচে যে তোলে, দেখবে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এছাড়াও দেখবে গাড়িতে যখন বৃষ্টির জল পড়লে যে ডিভাইসটা থাকে, এইভাবে যায় আসে, এটাও এদের যে গতিটা একই পথে যায় আবার আসে, যায় আর আবার আসে, এই গতিটাকে বলা হয় সরল ধ্রুপদী বা সিম্পল হারমোনিক মোশন। এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন তোমরা যে কোনো বইয়ের মধ্যে ডেফিনেশন, এটা তো আমি বোঝাচ্ছি, দেখবে প্রত্যেকটা ডেফিনেশন তোমাদেরকে পড়তে হবে বা জানতে হবে। যদি তোমাদের মনে হয় প্রত্যেকটা ডেফিনেশন আলাদা করে আমাকে জানিয়ে দিতে হবে, বলতে হবে, তাহলে সেইভাবে যে কোনো টেক্সট বুকেই তোমরা এগুলো বোঝানোর জন্য করছি, যে কোনো টেক্সট বুকেই তোমরা এই ডেফিনেশনটা ভাষাটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা তো বোঝানো নিজের মতো বুঝে নিলে ভাষা তৈরি করার অসুবিধা হবে না, ভাষা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে যদি বোঝা যায়। ঠিক আছে, তাহলে সরল ধ্রুপদীতে আমরা কি বলি, তার উদাহরণ হিসেবে কি বলতে পারবো? ঘড়ি পেন্ডুলামে একে পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে, পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে, পর্যাবৃত্ত গতিও বলা যেতে পারে। ওকে, তো এতক্ষণ আমি কি বললাম একবার বলে নিয়ে অন্য টপিকে যাচ্ছি। ফার্স্ট টপিক যেটা বললাম, প্রথম বললাম স্থিতিগতি বস্তুর একটা ধর্ম, সেটা নিয়ে আলোচনা করলাম। পারিপার্শ্বিক যে বস্তুর অবস্থান, পারিপার্শ্বিক বস্তুদের তুলনায় অবস্থান পরিবর্তন করে যে বস্তু, তার ধর্ম হচ্ছে স্থিতি। পারিপার্শ্বিক বস্তুদের তুলনায় যে কিনা অবস্থান পরিবর্তন করে না, তার ধর্ম হচ্ছে স্থিতি। যে অবস্থান পরিবর্তন করে তার ধর্ম হচ্ছে গতি। এবার পারিপার্শ্বিক অবস্থা, কোনো আমরা এই যে স্থিতিগতি যাদের ধর্ম আছে, তার সেখানে একটা সাপেক্ষে চিন্তা করতে হয়, যে অন্য পাশের বস্তুর সাপেক্ষে। আমি দেখালাম গাড়ি যে চলছে, সে পাশে যে ঘর বাড়ি দোকান ঘর যা আছে তার সাপেক্ষে সেই চলছে। তাহলে এই যে ঘর বাড়ি দোকান ঘর যারা স্থির আছে, এই ব্যাপারটাকে বলবো নির্দেশ তন্ত্র। ঠিক আছে, এবার গাছপালা ঘর বাড়ি যে স্থির হয়ে আছে, সে হচ্ছে ওই ঘর বাড়িগুলো ওই গাড়ি ঘোড়ার সাপেক্ষে স্থির, তার ধর্ম হচ্ছে স্থির। ঠিক আছে, তারপরে বলেছি বিভিন্ন প্রকার গতি ক প্রকার গতি বলেছি, 5 প্রকার: চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল গতি। বৃত্তীয় গতি, চলন গতি হচ্ছে কি, যখন একটা বস্তু একদম তার মধ্যে যে বস্তুকণাগুলো আছে, এই বস্তুকণাগুলো অবস্থান পরিবর্তন করলে আমরা যদি সেই বস্তুকণাগুলো সরল রেখা যোগ করি, প্রত্যেকটা যদি সমান্তরালে থাকে, তাকে তার গতিকে বলবো চলন গতি। আর বৃত্তীয় গতি কি, যে বস্তু অন্য কোনো বস্তুর সাথে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, বৃত্তাকার পথে বস্তু যে গতিতে কোনো বস্তু অন্য বস্তুর চারিদিকে, যে গতিতে কোনো বস্তু অন্য কোনো বস্তুর চারিদিকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তাকে বলা হয় বৃত্তীয় গতি। যেটা আমরা সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ আর নিউক্লিয়াসের চারিদিকে। এটা ভুল করো না যে সূর্যের চারিদিকে পৃথিবীতে ঘুরছে, এইটা হচ্ছে তোমার তোমার বৃত্তীয় গতি। কিন্তু পৃথিবী যে নিজের চারিদিকে পাক খাচ্ছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে তুমি ধরো ওই একটা বেবলেটকে ঘুরিয়ে দিলে, সে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতেই সূর্যকে চারিদিকে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যে ঘুরছে, ওইটাকে এই যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যে ঘোরা, এইটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি। আচ্ছা, লাট্টুর পাক খাও গতি। এবার মিশ্র গতি, যেগুলো চোখে সাধারণ জীবনে উদাহরণ হিসেবে যেগুলো দেখি, এই গতিগুলো কিন্তু সেইগুলো, কঠিন কিছু না। মিশ্র গতি হচ্ছে চাকার গতি। চাকা যে এগিয়ে যায়, চাকা
নিজে ঘুরবে প্লাস এগিয়ে যাবে, সরল সরল গতিতে এগিয়ে যাবে, সরল রেখা গতিতে এগিয়ে যাবে। এই চাকার গতি, সাইকেলের চাকার গতি, যে কোনো চাকার গতি এবং মিশ্র গতি কি হবে, সে তার সঙ্গে ঘূর্ণন গতিও থাকবে, প্লাস ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতিও থাকবে, প্লাস কি থাকবে, সরল রেখায় সে এগোবে। এইটা হচ্ছে মিশ্র গতি। আর সরল দোলগতি বা পর্যাবৃত্ত গতি, এই গতিও দেখা যায় ঘড়ির পেন্ডুলামের গতি, যা কোনো বস্তুকে কোনো একটা সুতো লাগায় যদি বল দিই, বলটাকে দূরে নিয়ে গিয়ে যদি ছেড়ে দিই, বলটা এদিক ওদিক যে নড়াচড়া করে, এই গতিটাকে বলা হয় সরল দোলগতি বা পর্যাবৃত্ত গতি। এইটুকু আমার মানে তোমার প্রাথমিক পার্ট যেটা হলো। এবার আসবো এই বোর্ড মুছে দিয়ে সেকেন্ড পরবর্তী ধাপে যাব। এই অবধি কারো বোঝার অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসছি গতি সংক্রান্ত বিভিন্ন ভৌত রাশি সম্বন্ধে তোমাদেরকে জানাবো। আগে জানিয়ে নিই যে এইটা পড়তে গেলে এই এতটুকু পড়তে গেলে তোমাদের কি কি জানতে হবে, তোমাদের এইগুলো সংখ্যা জানতে হবে, প্লাস এদের মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে। আগে আমার বোঝানো ব্যাপারটা আমি ছেড়ে নিয়ে তারপর প্রশ্নোত্তর ব্যাপারটা, তারপর শুধু প্রশ্ন উত্তর শিখলেই কিন্তু চ্যাপ্টার সম্বন্ধে জানা হয় না, ঠিক আছে? এবার আসছি গতি সংক্রান্ত বিভিন্ন ভৌত রাশি। গতি, প্রথমেই জানবো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে ডিস্ট্যান্স, তার ইংরেজি টার্ম হচ্ছে ডিস্ট্যান্স। কোনো বস্তু সময়ের সাপেক্ষে কোনো বস্তু যতটা দূরত্ব যায়, কোনো নির্দিষ্ট দিক না, দিক মেনটেন করে না, সময়ের সাপেক্ষে কোনো বস্তু হবে। ধরো একটা পিঁপড়ে যাচ্ছে, এই যে এতটা পথ অতিক্রম করলো পিঁপড়েটা, এভাবে যে গেল, যতটা পথ গেল এটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এই যে এ থেকে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, এ, বি, সি, ডি, ডি, বি, সি, এ, বি, বি, সি, সি, ডি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, আই, এই পুরো দূরত্বটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এই পুরো ব্যাপারটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এবার যদি ধরো অতিক্রান্ত দূরত্ব এটাই হয়, সময়ের সাপেক্ষে কোনো বস্তু যতটা দূরত্ব যায় তাকে বলা হয় সময়, যতটা দূরত্ব অবস্থান পরিবর্তন করে যতটা প্রাথমিক অবস্থা থেকে যতটা দূরত্ব গেল সেটা হচ্ছে কি না অতিক্রান্ত দূরত্ব। এবার আমি জানবো যে সরল,
যার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ধরো এই টুকরোটাই এইভাবে গিয়েছে, এভাবে গিয়েছে, এই অবস্থানে এলো, বি অবস্থানে গেল, গিয়ে ধরো কোনো বস্তু এ থেকে বিতে গেছে, আর বি থেকে সিতে গেছে নির্দিষ্ট দিকে, তখন তার প্রথম আর অন্তিম অবস্থানের দূরত্বটাই হবে সরণ। এখানে এসি হবে সরণ, এসি হবে সরণ, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব শুধু মান হবে, মানে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, 2 1 এগুলোর যোগফলটাই হবে অতিক্রান্ত দূরত্ব। কারণ কোনো বস্তু এ বি 2 মিটার, 1 মিটার, 2 মিটার, 1 মিটার, 3 মিটার, আর এটা 4 মিটার, তখন অতিক্রান্ত দূরত্ব হবে, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 2 যোগ 1 যোগ 3 যোগ 4 মিটার, মানে হচ্ছে 10 মিটার। আর সরণ যদি বলি, ধরো এ থেকে বি কোন বস্তু গেল নির্দিষ্ট দিকে, সরণের কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। অতিক্রান্ত দূরত্ব মান আছে, দিক নেই, তাই এটি বলা হয় মান আছে দিক নেই, তাই এটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আর সরণের কি আছে, সরণ মান আছে আবার দিকও আছে, তাহলে সরণ ভেক্টর রাশি। তাহলে এ থেকে বি দূরত্ব 3 মিটার, বি থেকে সি দূরত্ব 4 মিটার, তাহলে এটা একটা কি এটা একটা অতিভুজ। অতিভুজে আমরা সমকোণী ত্রিভুজ জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এ থেকে বি পূর্ব দিকে গেল, পূর্ব থেকে আবার উত্তর দিকে গেল সি অবধি, তাহলে নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বি উত্তর দিক, বি থেকে সি, এ থেকে বি পূর্ব দিক, আর বি থেকে সি হচ্ছে উত্তর দিক, গিয়ে সি অবস্থান এর শেষ অবস্থান। তাহলে এসি যে দূরত্বটা সেটা হবে গিয়ে তোমার সরণ। তারপর সরণের তাহলে মান আছে, এখানে AB = 3 মিটার, BC = 4 মিটার। এখন হয়তো তোমরা জানো না যে অতিভুজ বার করা মানে, এসি বার করা মানে AC স্কয়ার মানে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অতিভুজ বার করা মানে অতিভুজের স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। AB স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 9 প্লাস ছোট 25, তাহলে AC স্কয়ার 25, AC = √25 মানে হচ্ছে 5, তাহলে এটা হবে সরণ 5 মিটার। মানও পেলাম আর একটা নির্দিষ্ট দিকও পেলাম, ফলে এই যে ডিসপ্লেসমেন্ট বললাম, ডিসপ্লেসমেন্টের মানও আছে দিকও আছে, তাহলে সরণের মান আছে আর দিকও আছে।
তাই এটা ভেক্টর রাশি। তাই এটা ভেক্টর রাশি, মান আছে, দিকও আছে, এটা ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব আর সরণ, এটা জানার পর আমরা জানবো কি না, এবার আমরা জানবো দ্রুতি। এবার আমরা জানবো কি না দ্রুতি। দ্রুতির ইংরেজি হলো, ইংরেজি টার্ম হলো স্পিড। দ্রুতির ইংলিশ টার্মটা হলো স্পিড। আচ্ছা, আমাদের আজকে স্পিডটা বলার পর আমি আজকের ক্লাসটা শেষ করব। স্পিড হচ্ছে, পরের দিন আবার স্পিড দিয়ে শুরু করব। স্পিড হচ্ছে কি না, যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে কোনো বস্তু যে অবস্থান যে মানে সময়ের সাপেক্ষে যে বস্তুর অবস্থানের যে হারটা, অবস্থান পরিবর্তনের যে হারটা তাকেই বলা হয় দ্রুতি। এখানে কিন্তু দিকের কোনো ব্যাপার নেই, মানে অতিক্রান্ত দূরত্ব মানে অবস্থান পরিবর্তন মানে অতিক্রান্ত দূরত্বের যে হার বলতে গেলে, কোনো কিছু হার বলতে গেলে এই বড় গতির ক্ষেত্রে তাকে সময় দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব যদি ধরো গোটা অতিক্রান্ত দূরত্ব যদি 10 হয়, ঠিক আছে, তাকে সময় ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেকেন্ড 4 দিয়ে ভাগ করার হচ্ছে আমরা কি পেয়ে যাব না দ্রুতিটা পেয়ে যাব। আজকে এই দ্রুতি বলাটা আমি মোটামুটি সারলাম, কিন্তু একটা ক্লাসে তো সব কিছু হয় না, এটা অনেক বড় চ্যাপ্টার। আজকে এই অবধি, পরের দিন আমি পরবর্তী পর্যায়টা বোঝানো শুরু করব। তখন দ্রুতিটা আবার দিয়ে শুরু করে তার গাণিতিক এক্সপ্রেশনটা দিয়ে শুরু করে আবার শুরু করবো পরের ক্লাসে। আজকের মতো এখানেই থাকছে। তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যা জানার ইচ্ছা কমেন্ট শেয়ার ইত্যাদি করবে, তাহলে আমি সেটার উত্তর দিতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ঠিক আছে? ওকে, বাই।